আচ্ছা, তোদের কারো কোশ্চেন থাকলে কোশ্চেন বলিস আগের দিনের। এইখানে এই যে একজনের কোশ্চেন করছে যে ওই স্থিতিস্থাপক সংঘর্ষ আর অস্থিতিস্থাপক সংঘর্ষ এই দুইটা জিনিস একটু বুঝাই বুঝাই বলতে। বই লাগবে না রে, বই লাগবে না, বই ছাড়াই। আর তোরা ওই যে এক কাজ করিস, তোরা এখন যেহেতু অফলাইন আসতেছে, বই খোলা থাকলে থাকুক, সমস্যা নাই। মানে ও বই যাচ্ছে, ওর বই লাগবে না, এই জন্য বলতেছি। আর হচ্ছে অফলাইন আসতেছিস যেহেতু, চাইলে ওই যে আমার নোটগুলা যেগুলা কপি করা আছে ওগুলা নিয়ে কপি করে নিতে পারিস। এগুলা অবশ্য অল্প কয়েকটা পেজ, এগুলা বেশি না। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ও আস্ক করছে যে এই স্থিতিস্থাপক সংঘর্ষ আর অস্থিতিস্থাপক সংঘর্ষ, এই যে দুইটা সংঘর্ষ আমরা পড়ছিলাম, এই দুইটা সংঘর্ষ ও অ্যাকচুয়ালি চিত্র দিয়ে জিনিসটাকে বুঝাইতে বলছে। সো এটা অ্যাকচুয়ালি চিত্র দিয়ে বুঝতে পারবি না, কারণ এই জিনিসটা আমরা হিসাব করতেছি যে জিনিসটা, যে দুইটা মান চেক করতেছি। ধর নর্মাল বাস্তব ক্ষেত্রে দুইটা বস্তুর যখন সংঘর্ষ হবে, আমরা এখানে কিন্তু অনেক কিছু অ্যাভয়েড করতেছি। আমরা অ্যাভয়েড করতেছি যে ওরা যখন সংঘর্ষে লিপ্ত হয়েছে তখন অন্য কোনোভাবে শক্তি ব্যয় হয় নাই, এরকম চিন্তা করছি। দুইজনে ধাক্কা লেগে জাস্ট ওই ওই সংঘর্ষে দুইজনের গতিশক্তি আহ ব্যাপারটাকেই শুধু বিবেচনা করছি। কিন্তু একটা সংঘর্ষের সময় আরো অনেকভাবে শক্তি ক্ষয় হইতে পারে। দুইটা গাড়ি যখন সংঘর্ষ হবে বা দুইটা যখন বস্তু সংঘর্ষ হবে, ওই যে জায়গায় তাদের টাচ হবে সেই জায়গায় কিন্তু তাপ উৎপন্ন হবে, সেই জায়গাটা গরম হয়ে যেতে পারে। তারপরে রোডের মধ্যে সেটা হইলে রোডে ঘর্ষণের কারণে কিছু শক্তি অপচয় হতে পারে। তার মানে শক্তি নানাভাবে অপচয় হয়। বাস্তব জীবনে কোনো সংঘর্ষই পুরাপুরি স্থিতিস্থাপক হয় না, পুরোপুরি ওকে 100% স্থিতিস্থাপক হয় না। তবে কিছু ক্ষেত্রে আমরা ধরে নিই এটা স্থিতিস্থাপক হইতে পারে। যেমন ধর ওই যে গ্যাসের অণুগুলা যখন একটা আরেকটার সাথে সংঘর্ষ করে, তো আমরা সেই ক্ষেত্রে ধরে নিই যে এই সংঘর্ষগুলা স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক বলতে এটা বুঝাচ্ছি যে ওরা একে হলে ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা দুই ক্ষেত্রেই মানবে, এটা জগতের সব টাইপের সংঘর্ষের ক্ষেত্রেই মানবে, যে সংঘর্ষের পূর্বে তাদের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে তাদের মোট ভরবেগ এটা সমষ্টি সমান থাকবে। আর যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, এই ক্ষেত্রে সংঘর্ষের আগে ওই দুইটা বস্তুর যে মোট গতিশক্তি আলাদা আলাদা ভাবে, আর সংঘর্ষের পরে তাদের যে মোট গতিশক্তি সেটা সমান থাকবে। মানে ধর একটা বস্তু, দুইটা বস্তু তারা দুই ডিরেকশন থেকে আসতেছে, বা এই দুইটা ধর মার্কার, এখন এটার গতিশক্তি ধরলাম 50 জুল, এটার গতিশক্তি হচ্ছে 100 জুল। তাহলে এখন দুইটার মোট গতিশক্তি হচ্ছে আদি গতিশক্তি, সেটা হচ্ছে 150 জুল। এবার এই দুইটা টাচ হয়ে সংঘর্ষ হইলো, হওয়ার পরে আবার তাদের দুই দিকে ছিটকে গিয়ে চলা শুরু করলো, অথবা একটা আরেকটাকে ধাক্কা দিয়ে ওই দিকে পাঠাই দিল, এরকম যাই হোক দুইজনের বেগ নতুন হয়ে গেছে। এখন তার নতুন গতিশক্তি আর এর নতুন গতিশক্তি, ওই দুইটাকে যোগ করলে আবার আমি 150 জুলি পাবো। এরকম যদি হয় তাহলে তখন সেটাকে বলবো স্থিতিস্থাপক সংঘর্ষ। আর এই ব্যাপারটা যদি না হয় তাহলে বলবো এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। বুঝা গেছে নাকি এখনো বুঝিস না? মানে চিত্র তো ধর এখানে দুই ক্ষেত্রে একই রকম চিত্র হবে। যদি ধর আমরা এই দুইটা বস্তু এই এক ডিরেকশন থেকে আসতেছে, আচ্ছা এটা দুইটাই সামনে যাচ্ছে, এটা গিয়ে এটাকে ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার পর নতুন বেগ পাবে। চিত্র দেখে আমি কোনোভাবেই বুঝতে পারবো না এটা কি স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপক, কারণ আমি তো বললাম দুইটা গাড়ি এসে ধাক্কা দিছে। আচ্ছা, ওর কোশ্চেন হচ্ছে কিভাবে আমি বুঝবো এটা স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপক। এটা তোকে উদ্দীপকে বলে দিবে, উদ্দীপকে হয় বলে দিবে এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ, তারপরে ম্যাথ করতে বলবে, অথবা উদ্দীপকে বলে দিবে এটা স্থিতিস্থাপক কি না তুমি যাচাই করো। তো তখন তুই যে গতিশক্তি হিসাব করে দেখবি যে আসলেই হচ্ছে কি। বুঝছিস? এগুলোর অঙ্ক এখনো করি নাই, সামনে করলে বুঝে যাবি। আহ অস্থিতিস্থাপক সংঘর্ষের সময় ভি 1 ভি 2 বের করা যায় না কেন, সেটাও আস্ক করছে। মানে ভি 1 ভি 2 বের করা যায় না এরকম না, আমরা ভি 1 ভি 2 বের করতে পারবো। কারণ আমাদের তো আহ, ওই যে ইসের সূত্র, ওই ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে। কিন্তু আগের দিন আমরা যে একটা মেথড অ্যাপ্লাই করে করছিলাম, মনে আছে? আমরা যে ভি 1 ভি 2 আগের দিন যে একটা সূত্র বের করছিলাম, সেটা মনে পড়ে? বড় সড়ো সূত্র। ওই সূত্রটা দিয়ে করা যাবে না, মানে ভেঙে ভেঙে করতে পারবো, ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে করতে পারবো। কারণ ওই সূত্রটা আনতে গিয়ে ফার্স্টে কিন্তু আমরা লিখে নিছিলাম দুই পাশে গতিশক্তি সমান লিখছিলাম, মনে আছে? সো ওই ব্যাপারটা তো আবার অস্থিতিস্থাপক সংঘর্ষের জন্য হবে না। সো যেটা অস্থিতিস্থাপক সংঘর্ষের জন্য ভ্যালিডই না, সেটা দিয়ে আমি কিভাবে সূত্র অ্যাপ্লাই করবো? সো আমাদের যদি
ওই বড় সূত্র দুইটা অ্যাপ্লাই করতে হয় স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। আর অস্থিতিস্থাপক হলে আমরা শুধু ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে বের করতে পারবো, দেখাবো, সব ম্যাথই করবো, আমরা এখনো ম্যাথে যাইনি। আর কারো কোনো কোশ্চেন আছে? ইমতিয়াজ কেমন আছিস? আচ্ছা পুষ্পা, কি কিছু বুঝতেছিস নাকি এতিম ফিল করতেছিস? আচ্ছা যদি না বুঝিস কোনো সমস্যা নেই। আচ্ছা লাস্ট ক্লাসগুলো কি দেখছিলি? লাস্টগুলো দেখিস না তাইলে? আচ্ছা ঠিক আছে, যা হোক, মানে খুব মানে এটা নিয়ে আমি বেশি চিন্তিত না যে তোরা এখন সবকিছু ভুলে গেছিস বা পারতেছিস না, এটা খুব নর্মাল। সেদিন ওই ইয়াকে হামিমকে জিজ্ঞেস করছি যে বলের নোট আছে নাকি ওদের দিতে হবে, বলে যে ভাইয়া কই আছে, খুঁজতে হবে। তো সবারই একই অবস্থা, এটা নিয়ে তোদের আমি দোষ দিচ্ছি না। আমি গত মানে আর কি রমজান, ফার্স্ট রমজান থেকে এখন পর্যন্ত আমি পড়ার বাইরে, প্রতিদিনই আমি পড়া নিয়ে বসি কিন্তু ওরকম পড়া আগায় না। সো তোদের আর কি দোষ দিব। ওকে, তাহলে আমি এখন আহ ইসের মধ্যে আসতেছি। এই যে আমাদের যে পড়া আমরা পড়তেছিলাম, আমরা মেবি ইয়াতে শেষ করছিলাম আহ মহাকর্ষ বল, তাই না? মহাকর্ষ বল পড়তেছিলাম। ওকে, সো এই মহাকর্ষ বল নিয়ে এখন বলবো। সো মহাকর্ষ বল কি ছিল আগের দিন একটু বলছিলাম, কেউ না বুঝলে আবার বলিস আমাকে। সেটা হচ্ছে মহাকর্ষ বলটা ছিল, আহ এখন থেকে খাতায় লেখা শুরু কর তাইলে বুঝতে পারবি। তারপরেও এগুলা নতুন টপিক, মানে আগের গোলা না বুঝলে যে এটা বোঝা যাবে না এরকম কিছু না, সবাই পারবে। সো মহাকর্ষ বল ছিল এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল, এটা এখন মহাকর্ষ বল। হ্যাঁ, সবকিছুর মধ্যে, এই দুইটা মার্কারের মধ্যেও আছে, এই বোর্ডের সাথে এই বেঞ্চের আছে বা ডাস্টারের আছে, মার্কার আছে, সবকিছুর মধ্যে এই বলটা বিদ্যমান আছে। কিন্তু কথা হচ্ছে এই বলের কারণে কেউ কারো দিকে আসতেছে না এখন। তো এর মানে হচ্ছে দুইটা পরস্পর সমান এবং বিপরীতমুখী, এই জন্য কাটাকাটি হয়ে চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এখন আসি এই বলের মানটাকে আমরা কিভাবে বের করতে পারতাম, বা এই বলটা কিরকম ছিল। আগের দিনে একটা সূত্র দেখাইছিলাম, আবার একটু বলতেছি, নিউটনের মহাকর্ষ সূত্র, যে দুইটা বস্তু M1 আর M2 যদি হয়, তাদের মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয় বা আর হয়, এই আর দূরত্বটা মাপতে হবে তাদের সেন্টার থেকে, মাপতে হবে। ওকে, সো এটা যদি আর হয়, তাহলে এই এফ, যেটাকে আমরা মহাকর্ষ বল বলতেছি, এই এফটা হবে, এটা ইকুয়াল এরকম ছিল, একটা কনস্ট্যান্ট জি, তারপর M1 M2 বাই আর স্কোয়ার, এই সূত্র ছিল। ওকে, এখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, যে মানটা আমাদের মুখস্থ রাখা লাগবে, আর M1 M2 এই দুইটা হচ্ছে আহ, দুই বস্তুর ভর, আর আর হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। ওকে, তো এখন আসি আমাদের এই মহাকর্ষীয় ধ্রুবকটা, এই সরি এই মহাকর্ষ বল, এই বলের কারণ, হ্যাঁ এই চাপটার মহাকর্ষ বল না, তুই মাঝে মাঝে কোত্থেকে কি বলে বসিস, আমি অবাক হয়ে যাই। আচ্ছা শোন, এই চ্যাপ্টারের নাম হচ্ছে বল। হ্যাঁ, বল চ্যাপ্টারটা আমরা পড়তেছি, থার্ড চ্যাপ্টার। আর এই টপিকটার নাম মহাকর্ষ বল। 3.7 আর কি, বইয়ের যদি, আচ্ছা ঠিক আছে, ওকে, পেন নেই। এখন কথা হচ্ছে, আমরা তাইলে পৃথিবী তো মহাবিশ্বেরই একটা অংশ, তাইলে এও তো সবাইকে টানতেছে। তার মানে আমি ধর এই যে এখন আমরা তো পৃথিবীতে অ্যাকচুয়ালি ভূমির উপরে দাঁড়ায় আছি। তো ভূমির উপরে দাঁড়ায় আছি বলতে, এটা যদি আমাদের পৃথিবী হয়, কেউ না দেখতে পারলে বলিস, আমরা অ্যাকচুয়ালি এই যে এইটা হচ্ছে, আমি কিন্তু ছোটবেলায় এগুলা বুঝতাম না, ছোটবেলায় বলতে বড়বেলায় বুঝতাম না, অনেকদিন পরে বুঝছি অ্যাকচুয়ালি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাটি, পুরাটা মাটি। ওকে, তার মানে এটা পৃথিবীর সেন্টার, আর এই সাইড দিয়ে হচ্ছে বায়ুমণ্ডল, এই পুরাটা জুড়ে আমরা অ্যাকচুয়ালি এই জায়গাগুলোতে থাকি। আগে আমি চিন্তা করতাম ভিতরে থাকি, এটা শুধু আমি না, তোরাও এই কথাই চিন্তা করতি। ওকে, সো এখন তার মানে আমরা যেহেতু পৃথিবী পৃষ্ঠের উপরে, তার মানে এখানে একটা বস্তুকে যদি রাখি এভাবে, এই পৃথিবীর সেন্টার ওই বস্তুটাকে টানবে। সো এখন এই পৃথিবীর সেন্টারটা যে ওই বস্তুকে টানবে, তাহলে ওই বস্তুটার উপরে একটা বল প্রয়োগ হবে। তো ওই বল প্রয়োগ হইলে বস্তুটার একটা ত্বরণ হবে। আমরা জানি, আগে পড়ে আসছি নিউটনের সূত্রে, যে F=ma, মানে বল প্রয়োগ হইলেই ত্বরণ হয়, এটাই ছিল। তাইলে পৃথিবী ওই বস্তুটাকে যে বলে টানবে সেটাও একটা মহাকর্ষ বল, কারণ পৃথিবী যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে বল, সেটাকে আমরা মহাকর্ষ বল বলতেছি। তাইলে এই ক্ষেত্রে ওই বস্তুটার যে ত্বরণ হবে, সেই ত্বরণটার মান আমি এখন বের করার চেষ্টা করবো। হ্যাঁ, এটা খ নাম্বারের জন্য আসবে।
হ্যাঁ, আচ্ছা, তো লিখিস তোরা এগুলা, কিন্তু নোটের মধ্যে আমি ডিটেলসে করি নাই, সো এখন তোরা লিখতে পারিস। তো ধর আমরা এখন এভাবে আমি চিত্রটা আবার এইখানে শিফট করতেছি, যে এইটা ধর আমি পৃথিবী আর এটা সেই বস্তু। তো এই পৃথিবীর ভর হচ্ছে এম আর এই বস্তুর ভর স্মল এম, এই দুইটার মধ্যে, আচ্ছা, এই পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, পৃথিবীর ব্যাসার্ধটা হচ্ছে আর, হ্যাঁ। তো এখন এই যে এই বস্তুটা এখানে আছে, এই বস্তুটাকে আমি এই দুই ক্ষেত্রেই দেখাবো। আপাতত এই বস্তুটাকে আমি একদম পৃথিবীর পৃষ্ঠে চিন্তা করতেছি, ওকে। এই বস্তুটার হচ্ছে স্মল এম, তার মানে বস্তু আর পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব সেটা আর এই পৃথিবীর ব্যাসার্ধের সমান। যদিও তোরা বলতে পারিস যে ভাই আমরা তো সেন্টার থেকে দূরত্ব হিসাব করি, তাহলে তো আরেক একটু বেশি হওয়ার কথা, কিন্তু এই বিশাল পৃথিবীর তুলনায় বস্তুটা কিন্তু খুবই ক্ষুদ্র, সো ওইটাকে আমরা আর দূরত্বেই বলতে পারি। আচ্ছা, তাহলে এইবার এই পৃথিবী, তোরা এই চিত্রটা এঁকে ফেলিস, হ্যাঁ, একটু বড় করেও আঁকতে পারিস তোরা চাইলে, সমস্যা নেই, আমি পুরো। আচ্ছা, ও বলতেছে যে এটাকে বড় হাতের আর দিব না ছোট হাতের আর দিব। আমি আমি আর দিবই না, আমি দিব র অথবা জাল, এরকম একটা কিছু দিব, ওকে। মানে ব্যাপারটা হচ্ছে কি, যে এগুলা আমার ইচ্ছা মতো আমি দিতে পারবো। তো ক্যাপিটাল আর দিয়ে আমি পৃথিবীর রেডিয়াসের জন্য ক্যাপিটাল আর দিচ্ছি, মানে পৃথিবী একটা বড় বস্তু, তো অন্য কোনো ক্ষেত্রে আমরা ছোট হাতের আর দিতাম, সমস্যা নাই, এটা কোনো সমস্যা না, ওকে। তাহলে আমাদের এই বস্তুটা, এই পৃথিবীটা এই বস্তুকে টানতিছে, কি বলে টানতিছে সেটা বের করে আনি। এফ ইকুয়ালস টু, আমরা একটু আগে সূত্র পড়ে আসছি, জি এম অন হচ্ছে পৃথিবীর ভর, স্মল এম হচ্ছে M2 বস্তুর ভর, তাদের মধ্যবর্তী দূরত্ব এখন ক্যাপিটাল আর, এই যে এখানে দেখাইতে পারতাম, ওটা আমি দেখাই নেই। সো আর স্কোয়ার, কেউ এইটুকু না বুঝলে বলিস, পুষ্পা না বুঝলে বলিস, না বুঝলে কোনো পাপ নাই। আরাফ না বুঝলে বলিস। এই সাদিয়া কবে থেকে আসবি রে ভাই তুই? সাদিয়া কি শুনতেছিস? আচ্ছা, এইটুক সবাই বুঝছিস, যা আগে সূত্র অনুযায়ী করলাম, ওকে। তো এইটা মহাকর্ষ সূত্র অনুযায়ী পৃথিবী এই বস্তুটাকে এত বলে টানতেছে, ওই বস্তুটাও পৃথিবীকে একই বলে টানতেছে। আচ্ছা, তো এইবার এই এফ সমান সমান আবার লেখা যায়, এফ ইকুয়ালস টু আবার নিউটনের সূত্র অনুযায়ী আমরা পড়ে আসছি এম এ, তাই না? আচ্ছা, সো আমরা এখানে এম এ, এম কার, এই বলটা কার উপরে, আমরা এই বস্তুটার উপরে যদি চিন্তা করি, বস্তুটা নিচের দিকে নেমে আসছিল উপর থেকে, এরকম অবস্থা। তো বস্তুটার উপরে এফ ইকুয়ালস টু এম এ, তার মানে বস্তুটার উপরে এই বল কাজ করতেছে, এই জন্যই বস্তুটার নিচে ভূমির উপরে এসে পড়ছে উপর থেকে, বা নর্মালি একটা বস্তু গিয়ে মাটিতে পড়ে উপর থেকে ছেড়ে দিলে। তো এই এটাকে আমরা একটু স্পেশালি এবার এই ত্বরণটাকে জি দিয়ে লিখবো, যেটাকে আমরা আগেও বলে আসছি, কিন্তু আগে ওইটাকে পুরাপুরি পড়ি নাই যে ওই জিনিসটা এক্স্যাক্টলি কি ছিল। সো এই জি দিয়ে বুঝাচ্ছি এটাও একটা ত্বরণ, কিন্তু এই ত্বরণটার বৈশিষ্ট্য হচ্ছে এইটা এই অভিকর্ষ বলের কারণে। অভিকর্ষ বল কি? পৃথিবী একটা বস্তুকে যে বল দিয়ে টানে তাকে আমরা অভিকর্ষ বল বলি। অভিকর্ষ বলের কারণে যে যে ত্বরণটা হচ্ছে সেটাকে আমরা জি দিয়ে দেখাই, ওকে। এটার ইংলিশটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। গ্র্যাভিটি মানে মহাকর্ষ, আর হচ্ছে ওই অ্যাক্সিলারেশন মানে ত্বরণ বা অভিকর্ষ ত্বরণ, এভাবে বলা যায়। গ্র্যাভিটি মানে অভিকর্ষও বলে। আর এই আমরা স্পেশালি মহাকর্ষ আর অভিকর্ষ একই জিনিস, খালি জাস্ট ওই পৃথিবী যদি একটা বস্তু হয়, দুই বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয়, তাহলে আমরা ওটাকে ওই মহাকর্ষটাকে স্পেশালি গ্র্যাভিটি বা ওই সরি অভিকর্ষ বলতেছে, অভিকর্ষ বল বলতেছে। আচ্ছা, তাহলে এইবার দেখ, আমাদের উভয় পক্ষ থেকে স্মল এমটা কাটাকাটি চলে যাচ্ছে, থাকতেছে শুধু জি ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। কেউ না বুঝলে বলিস, ওকে। তাইলে এইখানে আমাদের এই জিটা যেটা পাইলাম, এই জিটা কি? এই জিটা হচ্ছে অভিকর্ষ বলের কারণে যে ত্বরণ হচ্ছে, সেই ত্বরণটা আমরা একটা জিনিস দেখতেছি, এই ত্বরণটা কিসের উপর নির্ভর করে? দেখ, এই জি এটা একটা ধ্রুবক ছিল, এটার মান সব জায়গায় সেম, মহাবিশ্বের সব জায়গায় সেম। তার মানে ওইটা যেহেতু একটা ধ্রুবক মান,
সো ওইটার মান কখনো চেঞ্জ হবে না, তার মানে জি এর মান এইটার উপরে নির্ভর করে না। এম, ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর, এইটাও সবসময় সেমই থাকবে, পৃথিবীর ভর তো চেঞ্জ হবে না, তার মানে এই এম এর উপরেও এটা নির্ভর করে না। তাহলে একটা ব্যাপারের উপরে জি এর মান নির্ভর করে, সেটা কি? আর আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ এক এক জায়গায় এক এক রকম, পুরাপুরি সুষম গোলক না। এই আরটা ছিল পৃথিবীর ব্যাসার্ধ, এটা নিয়ে বলবো আমি। আরো একটা ব্যাপারের উপর নির্ভর করে, দেখ এই আরটা তো আমি এইখান থেকে ধরছিলাম, তাই না? তো যদি আরো উপরে হয়ে যায় বস্তু দুইটার দূরত্ব, তখন এখানে তো আর আর লিখতে পারবো না, সাথে একটু বড় মান আসবে। এটা কি বোঝা যায়? মানে কেন্দ্র থেকে বস্তুটা কত দূরে সেটার উপরেও নির্ভর করতেছে। এই আরটা তো এই কেন্দ্র থেকে দূরত্বই ছিল। ওকে, তার মানে আমাদের এই জি এর মানটা বস্তুর ভরের উপরে নির্ভর করতেছে না, কিন্তু একটা ব্যাপারের উপর নির্ভর করতেছে, স্থানের উপর। আমি বস্তুটাকে কোন স্থানে রাখছি, পৃথিবীর কোন জায়গায় রাখছি। পৃথিবীর দেখতে এরকম, আই মিন উত্তর দক্ষিণে চাপা থাকে, তাই তো? এরকম ব্যাপার ছিল, কমলা লেবুর মতো যেটাকে আমরা বলতাম, পুরোপুরি গোল না। তার মানে এই জায়গাটায় একটা বস্তুকে যদি এই জায়গায় মাটিতে রাখা হয়, তার জন্য দূরত্বটা যত হবে এই সাইড একটু বেশি হবে না? তার মানে এই জি এর মানটা, এইটাকে আমরা বলি মেরু অঞ্চল, এটাকে বলি বিষুব অঞ্চল, এক এক জায়গায় এক এক রকম হবে। তার মানে স্থান ভেদে ভিন্ন হচ্ছে। আরো একটা ব্যাপার, আমি কত উপরে রাখতেছি, ভূমি থেকে উপরে উঠলে একরকম হবে, আবার ভিতরে নিচে নামলে আরেক রকম হবে। মানে আমি যদি খনির ভিতরে যাই, তাইলে একটা লাইন লিখে ফেলতে পারিস যে এই জি এর মান, এই কথাটা লেখ, জি এর মান জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও, মানে বস্তুর উপর নির্ভর করতেছে না, আমি কি বস্তু নিছি তার উপরে নির্ভর করতেছে না, বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। লিখছি সেটা, যে স্থানের উপরে ঠিকই নির্ভর করবে, বস্তুর উপরে নির্ভর করবে না। এই তোদের বিরক্ত লাগলে বলিস, গল্প বলবো। আচ্ছা, এবার আসি, উম এই যে স্থান নিরপেক্ষ না এই ব্যাপারটা, তাহলে জি এর মান কয়েকটা জিনিসের উপরে নির্ভর করতেছে। এক হচ্ছে, আচ্ছা তার আগে এই যে এই মানগুলো একটু বলে দিই। তার মানে পৃথিবীর ভর এটা তো একটা কনস্ট্যান্ট জিনিস। আচ্ছা এই মানগুলো, জি এর মান তো অলরেডি আগের দিন আমরা পড়ছি, সেটা হচ্ছে 6 কত ছিল যেন, 67 না, ইন্টু 10⁻⁻11। আমি কিন্তু এগুলো মনে রাখি না। এটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি, পার কেজি ছিল, এটাই তো, পার কেজি স্কোয়ার। দেখ আমি ভুলে গেছি, ওই এখান থেকে আবার বের করা যাবে। জি, হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ আচ্ছা, এইবার আসি, আর এম এর মান, এম এর মানটা পৃথিবীর ভর, পৃথিবীর ভর হচ্ছে তোদের বই অনুযায়ী, এটা মুখস্থ রাখবি, কখনো কখনো দিয়ে দিবে না, 5.98 ইন্টু 10⁻30, সরি 24 দেওয়া আছে, 24 কেজি। আর সূর্যের হচ্ছে 30 মেবি, 2 × 30 সূর্যের। আচ্ছা, এই দুইটা জিনিস মুখস্থ রাখবি, এগুলা লাগবে অঙ্ক করতে গিয়ে, সরাসরি দেওয়া থাকবে না। তো এখন আসি, তার মানে জি এর মান ওই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে, তাইলে আমরা এখন এইটা একটু পড়ি যে জি কোথায় কেমন হবে, এটা যদি আমাদেরকে বের করতে বলে, তাইলে আমরা ধর এইটা দেখি যে জি এর নির্ভরশীলতা, এটা একটু লিখে ফেলতো, জি এর নির্ভরশীলতা, জি কি কি বিষয়ের উপর নির্ভর করে। ওকে, জি কি কি বিষয়ের উপর নির্ভর করে, এক হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, হ্যাঁ, তাইলে আমি এটা লিখলাম পৃথিবীর ব্যাসার্ধ। ওকে, সো আমরা যদি ভূপৃষ্ঠে, অবশ্যই পৃথিবীর পৃষ্ঠে যদি চিন্তা করি, দেখ তাইলে আমি ওই এই চিত্রটা তোরা এই মোটামুটি একটা ডিম এঁকে ফেল, মানে পৃথিবীর শেপটা অনেকটা এরকম উপবৃত্তাকার, সুষম গোলক না। ওকে, পৃথিবীর ব্যাসার্ধ দেখ, এই যে
এই বরাবর যেটা হচ্ছে মেরুতে, মেরু ইংলিশ হচ্ছে পোল আর কি, তো আমি এই সাইডে এটাকে, আচ্ছা সমস্যা নাই, এটা হচ্ছে মেরু। আর এই সাইডে, এই সাইডে যে ব্যাসার্ধটা বা এই দুই সাইড, এটাকে আমরা বিষুব অঞ্চল বলি, বিষুব। তাইলে কোন জায়গায় জি এর মান বেশি হবে পৃথিবীর, যদি পুরাটা পৃথিবীর মধ্যে কোন জায়গায় সবচেয়ে বেশি হবে, কোন জায়গায় সবচেয়ে কম হবে? তো আমরা অলরেডি সূত্র দেখে আসছি, জি ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো ব্যাসার্ধের সাথে জি এর মানটা ব্যস্তানুপাতিক, মানে এইটা কমলে এইটা বাড়ে, তাই না? ব্যস্তানুপাতিক, উল্টা সম্পর্ক। তাইলে এইখানে বেশি হবে না এইখানে বেশি হবে? কোন জায়গায় বেশি হবে? মেরুতে বেশি হবে, তাই না? সো এখন এটা লিখে রাখ, যেহেতু মেরুতে, মেরুতে আর এটা মিনিমাম, তাই না? আর ইকুয়ালস টু আর মিনিমাম, এটা লিখলাম, বা আর মিনিমাম বা আর সর্বনিম্ন, যেটাই লিখি, আর সর্বনিম্ন, সর্বনিম্ন। তাই মেরুতে জি সর্বোচ্চ হয়। তার মানে মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি অবজেক্টিভে আসবে, বা কখনো কখনো খ নাম্বারে ব্যাখ্যা করতে বলবে। আচ্ছা, মেরুতে জি এর মান তোদের বই এটা লেখা আছে কিনা, বা আমার নোটের মধ্যে লেখা আছে কিনা জানি না, বই একটু খুঁজে দেখিস, নাহলে গাইডগুলোর মধ্যে পাবি, আমার খেয়াল নাই, 9.83 বা এরকম কিছু একটা, হ্যাঁ 9.83 মেবি, একটু দেখে নিস, বা পুরাতন বই বা গাইডে পেয়ে যাবি। আচ্ছা, আর আহ, তাইলে বিষুব অঞ্চলে যেহেতু ব্যাসার্ধটা সবচেয়ে বেশি, তার মানে ওখানে জি এর মান সর্বনিম্ন হবে। তাহলে আমরা ওটা লিখবো এবার, লিখে ফেল বিষুব অঞ্চলে, না বুঝলে বলিস কিন্তু, বিষুব অঞ্চলে। আর টাইম এন্ড হয়ে গেলে আবার জয়েন দিস, আমি নিজেই বলবো নি অবশ্য। বিষুব অঞ্চলে, বিষুবে আর সর্বোচ্চ, এই পুষ্পা কিছু না বুঝলে বলিস, সর্বোচ্চ, তাই বিষুব অঞ্চলে জি সর্বনিম্ন হয়, জি সর্বনিম্ন হয়। তার মানে বুঝতেছি যে পৃথিবী পৃষ্ঠের উপরে এক এক জায়গায় জি এর মান এক এক রকম, ওই মানটা মেবি 9.78 বা কিছু একটা সামথিং, বইয়ের মধ্যে মনে হয় নাই, আমি তো বই দেখতেছি। আচ্ছা, তোরা তোরা অবশ্য দেখতে পারিস চাইলে, পুরান বইটাই ছিল প্রথম, এখন এটাই দেখতেছি না, ওই খুঁজলেই পাওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, তো তার মানে বুঝতেছি যে তার মানে এখানে এক এক জায়গায় এক এক রকম জি এর মান হবে, এই দেখ খেয়াল কর, সমস্যা নাই, ওটা পেয়ে যাবি, গাইডের মধ্যে পাবি। এই দেখ, এখানে এক এক জায়গায় এক এক রকম হবে, তাহলে আমরা অঙ্ক করার সময়, হিসাব করার সময় কোন মানটা নিব? ওকে, সো আমরা তো এক একজন এক একটা নিয়ে হিসাব করতে পারি না, তাহলে সবসময় একটা এভারেজ মান নিব, সেটা হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে। 45 অক্ষাংশ, সমাজে কি অক্ষাংশ পড়ছিলি? না পড়লেও কিছু আসে যায় না, বিশেষ কিছু। এই যে এই সেন্টার থেকে, এই যে এটা তো বিষুব রেখা বলে, হ্যাঁ, বিষুব রেখার সাথে সেন্টার থেকে যদি আমি এরকম একটা কোণ আঁকি, ধরে এই যে এইটাকে অক্ষাংশ বলে, এই স্থানের অক্ষাংশ হবে এই কোণটা, এই স্থানের অক্ষাংশ হবে 90, এই স্থানের অক্ষাংশ হবে 0, কারণ এই যে বিষুব, বিষুব রেখার সাথে এই রেখার কোণ 0, বিষুব রেখার সাথে এই রেখার কোণ 90, সো এটার অক্ষাংশ হবে 90, এটার অক্ষাংশ হবে 0, এরকম। আমরা যদি 45 ডিগ্রি অক্ষাংশ নেই, ওইখানে জি এর মান যেটা হবে সেটাই আমরা সবসময় ইউজ করি, সেটার মানটা হচ্ছে 9.8। ওকে, 9.8 বা হচ্ছে 9.79 সামথিং, তো আমরা এটাকে ইউজ করব, বা কখনো কখনো 9.81 ইউজ করা হয়, একই কথা, লিখলেই হবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা সবসময় কোনটাকে ইউজ করতেছি? আমরা ইউজ করতেছি এটাকে, 45 ডিগ্রি অক্ষাংশ, মানে বিজ্ঞানীরা এটাকেই ঠিকঠাক করে নিছে যে আমরা এটাকে ইউজ করব সবসময়, যাতে সবার ভুলভাল না হয়। কিন্তু আমাদের যদি এক্স্যাক্টলি বলে দেয় যে মেরুতে কত বা ইয়াতে কত, তখন আমরা ওই মান হিসাব করে কাজ করব। আচ্ছা, এবার আসি আমাদের এই জি এর মান, একটা ব্যাপার বললাম কেবল যে ব্যাসার্ধের উপরে নির্ভর করতেছে, আরো একটা ব্যাপার আছে না, যে উপরে উঠলে আস্তে আস্তে, বা আমরা নিজেরাই একটু ফিল করি, যে আমরা জানি যে চাঁদে গেলে আমাদের ভর হালকা, আমাদের নিজেদের হালকা লাগে, বা ওখানে আমরা উড়াউড়ি করতে থাকি যদি ওই স্পেস শুট না পড়ি, এটা তো জানিস যে ওই
রকেটের মধ্যে পায়ে যে জুতা পরা হয় এটা চুম্বক থাকে, এটা জানিস তো। তোরা কি টিন পড়ছিস? টিন সিরিজটা দেখছিস? অ্যানিমেশন কি দেখোস তোরা? ওকে, আচ্ছা। ওইটার মধ্যে এরকম একটা মজার ছিল, সুযোগ হইলে দেখে নিস বা এই ইউটিউবে সার্চ দিলেই পাবি। চাঁদে টিন চাঁদে টিন বা ওই এগুলা কমিক আকারে বইও পাওয়া যায়, তো খুবই মজার টিন অ্যাডভেঞ্চার। একটা ওই যে স্টার মুভিজে প্রায় দিত, এটার নাম হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ টিন, এরকম। যা হোক, ওটাও বেশ মজার। ওকে, এখন আমাদের তার মানে উপরে উঠতে থাকলেও আস্তে আস্তে জি এর মান কমে যাচ্ছে, পৃথিবী কম বলে আচ্ছা, ভালো বুদ্ধি। ওকে, তোরা কি ওই যে অ্যাংরি বার্ড গেমটা খেলছিস? অ্যাংরি বার্ড স্পেস খেলছিস? অ্যাংরি বার্ড মানে গেমগুলো অনেকগুলো ভার্সন ছিল, একটা ছিল অ্যাংরি বার্ড স্পেস, মানে এক গ্রহ থেকে মারতো আরেক গ্রহতে যাইতো, এরকম মনে আছে? আচ্ছা, ছোটবেলায় মনে হয় খেলছি। ওই সময় এটা এত বেশি ওখানে বোঝা যায় এই ব্যাপারগুলো। আচ্ছা, মানে সহজ কথায় তার মানে আমাকে পৃথিবী টানতিছে, কিন্তু আমি যত পৃথিবীর থেকে ধর এটা হচ্ছে পৃথিবী, এটা পৃথিবী, তো এই পৃথিবী আমাকে তার সেন্টারের দিকে টানতিছে, কিন্তু ওর তো একটা লিমিট আছে যে এর বাইরেও আর আমাকে টানতে পারে না, আস্তে আস্তে টান কমতে থাকে। ওকে, তো এইখানে ধর চাঁদ আছে, সো চাঁদেরও এরকম একটা এরিয়া আছে যে ওর বাইরেও টানতে পারে না, এরকম। তার মানে আমি যখন এইখান থেকে যত বেরোইতে থাকবো, পৃথিবীর টান কমতে থাকবে, চাঁদের টান বাড়তে থাকবে, এরকম। তো অ্যাংরি বার্ড স্পেসে এই জিনিসটা খুব মজা বোঝা যাইতো। ওই টেনে যে ওদেরকে ছুঁড়ে মারতে হইতো, তুই যদি ওই ঠিক মতো না টানতি তাহলে আবার এখানেই পড়ে যাইতো। আর যদি বেশ ভালো জোরে মারা যাইতো, যদি এরকম করা যাইতো যে জোরে মেরে জাস্ট এটার মধ্যে ঢুকাই দিবি, তাইলেই ব্যাস ও অটোমেটিক গিয়ে ওখানে পড়ে যাইতো। এই জিনিসগুলো ফিল করা যাইতো, অনেক মজার ছিল। আচ্ছা, তার মানে আমরা এটা বুঝতে পারতেছি যে ওই পৃথিবী আমাকে টানতিছে, এই টানটা উচ্চতার সাথে সাথে হ্রাস পাচ্ছে। সো উচ্চতার সাথে সাথে যে জি এর পরিবর্তন, আমরা একটু সেটা দেখবো এবার। এখন আমি 2 নাম্বার পয়েন্ট, ওই যে জি এর নির্ভরতা, ওখানে 2 নাম্বার পয়েন্টে লিখতেছি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, হ্যাঁ, জি এর মান 2 নাম্বার হচ্ছে এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে কিন্তু, হ্যাঁ, সব সময় আমরা ভূপৃষ্ঠ থেকে মাপতেছি। এইচ উচ্চতায় জি, এটাকে আমি জি প্রাইম দিয়ে লিখলাম, কারণ ভূপৃষ্ঠে যে জি সেটা আমরা একটু আগে বের করছি 9.8। অন্য কোন উচ্চতায় সেটাকে আমরা জি প্রাইম দিয়ে বলতে পারি, অথবা এভাবে লিখতে পারি জি এইচ, মানে হচ্ছে এইচ উচ্চতায় জি কত হবে সেটা বের করবো আমরা। বিরক্ত লাগলে বলিস কিন্তু। তাহলে এবার এই খেয়াল কর, এটা হচ্ছে পৃথিবীর পুরাটা, আচ্ছা পুরাটাই একই। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের আর পৃথিবীর ব্যাসার্ধ, আর এই বস্তুটা ধরে এবার এই যে এরকম উচ্চতায় আছে, এইখানে আছে বস্তুটা, এবং এই বস্তুটা আছে পৃথিবী থেকে, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, এইটা বস্তুর উচ্চতা, সেটা হচ্ছে এইচ, আর এই পৃথিবীর ভর হচ্ছে এম। এইটুক সবার আঁকা হইলে বলিস। কি গোল দিতে পারতেছিস না নাকি? আর দে, একরকম হইলে হয়েছে। আমার সার্কেল মোটামুটি সুন্দর হয় আর কি। তোরা ছোটবেলায় ড্রয়িং তো ছিল, করছিস তো? করিস নাই মানে ক্লাস স্কুলে করতে হয়েছে না? আচ্ছা, স্কুলে ডাব আঁকা শিখছিলি কেমনে তোরা? চাঁদা দিয়ে শেখা হয়েছিল কি? আচ্ছা, ওকে, তো ছোটবেলায় ওরকম চাঁদা দিয়ে ডাব আঁকা শেখাইতো তো। ম্যাডাম খাতার মধ্যে আঁকাই দিত এরকম করে, তো সুন্দর বেশ ডাব হয়েছে, ম্যাডামকে বলতাম বোর্ডে দেখান, তো বোর্ডে গিয়ে উনি যখন চাঁদা ধরে ডাব আঁকতো, আমরা হাসাহাসি শুরু করে দিতাম, দেখাই যেত না, খাতায় ওটা বড় লাগতেছে, ওখানে গিয়ে খুব ছোট হয়ে যাইতো। সো ড্রয়িং ক্লাসটা আমাদের হয়তো বৃহস্পতিবারে, বৃহস্পতিবারে লাস্টের পিরিয়ডটা, সব স্কুল টিস্কুলে মেবি এরকমই হয় আর কি, কিন্ডার গার্ডেনে। হ্যাঁ, তখন হয়তো 3-4 বা 2-3-4 এরকম ছিল আর কি, কিন্ডার গার্ডেনে পড়তাম। তো এমনিতেই ক্লাসে প্রচুর মজা করতাম। আচ্ছা দাঁড়া, ওকে, টাইম 4 মিনিট আছে। ক্লাসে কি কি করতাম, আমাদের ছেলে মেয়ে কিন্ডার গার্ডেনে একসাথে, এবং আমাদের মধ্যে যথেষ্ট ভালো বন্ডিং ছিল। আমরা কি করতাম, সেই সকালে সকালে ওই যে খেলা তো প্রত্যেকদিন খেলতেই হবে, সকালে এসে ব্যাগ রেখে আমরা ওই যে বাটে না এরকম, ওরকম করে আগে ওই তখন তোরা এটারে কি বলিস, লুকোচুরি খেলাটাকে কেউ টুক পলান্তি, পলান টুকটুক, এরকম নানা রকম নাম বলতো আর কি, যা হোক সেটাই আমরা খেলতাম। তো খেলার ইয়াটা ছিল কি, আমরা প্রথমে তো স্কুলের বাইরের কম্পাউন্ডে মাঠে, তো সকালে যখন খেলতাম তখন ওই একবার বাট করতাম, যে চোর হইতো
তো আমরা ওখানে লুকায় ওই মানে একবার চোর হইলে তার আবার ব্যাক করা খুবই কষ্ট হয়ে যেত, ওকে, মানে এত পোলাপান। সো যে সকালবেলা চোর হইতো, ওই সকালের বারটা ওটা চলতে থাকতো, আমরা ওটা বন্ধ করতাম না, মানে খেলাও তখন শেষ হইতো না, পুরা পিরিয়ড চলতো। মানে কি কাহিনী করতাম, আমাদের তো কিন্ডারগার্টেন স্কুল তো এরকম ধর বাইরে মাঠের মতো আছে, মানে একটা বিল্ডিং টাইপেরই, ওই 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 বিল্ডিং এর বাইরে যে উঠানের মতো ওরকম বড় সড়ো বেশ, তো ওখানেই আমরা খেলতাম, আর ভিতরে ক্লাসরুম গুলা ওই একটা বিল্ডিং এর নিচ তলায় এরকম। তো আমাদের ওই ফার্স্ট পিরিয়ড থেকে আমাদের আবার ওই বাট দিয়ে খেলা শুরু হয়ে যায়, তো ওখানে লাস্টে যে চোর হয়েছে। তো যেটা হয়তো ম্যাডাম একটু বাইরে গেলেই একজন, যারা কিছু পাবলিক থাকে যারা ওই যে খেলে না, ড্রেস ময়লা হবে আম্মু মাইট দিবে এরকম আর কি, ওই পাবলিক গুলাকে ওই ইয়াতে দাঁড় করাইতাম, দরজায় দাঁড় করাইতাম, ও দরজায় দাঁড় হয়ে থাকতো যে ম্যাডাম আসে কখন বা এরকম। আর আমরা সবগুলা ওই শুরু করতাম, ওই যে চোর হয়েছে ও ওই এক কর্নারে দাঁড়াইতো, আমরা ওখানেই লুকাইতাম, মানে ক্লাসের মধ্যে, বুঝতেছিস চাইলেই কিন্তু দেখা যায়, কিন্তু অনেকেই তো খেলতো না। তো আমি একটু ছোটখাটো ছিলাম, এখনো ছোটখাটোই, বড় হই নাই। তো আমাকে কি করতো, ওই মেয়েদের বেঞ্চগুলোর মধ্যে মেয়েরা 3-4টা বসে আছে যারা খেলতেছে না, ওদের মাঝখানে আমাকে বসাই দিত। তো দেখা যায় তো সবাইকে বের করে ফেলছে ওইদিকে, আর হচ্ছে তুই যত চোখের সামনে থাকবি তত না ধরা পড়ার চান্স কম, মানে যেগুলা জায়গায় এগুলা হচ্ছে ট্রিক্স অনেকটা, যে যেখানে ও আশাই করবে না যে ওখানে থাকতে পারে। তো ধর একদম সামনের বেঞ্চে মেয়েরা বসে আছে, ওখানে মাঝখানে আমি বসে কিছু লিখতাম, বা ওগুলা ওদের খেয়ালই করতো না, এদিকে ওদেরকে বের করে ফেলছে। তো আমার সামনে আসলো ওই যে টিলো দেওয়া যেটা বলে, তো আবার চোর হয়ে যাইতো, এরকম করে ক্লাসের মধ্যে এটা চলতো। তো এই ড্রয়িং ক্লাসে আমাদের এত বেশি মজা হইতো, এত বেশি হাসাহাসি হইতো, কিছু পোলাপান ওই যে অদ্ভুত অদ্ভুত ড্রয়িং করতো, এইটা এরকম ওইটা ওরকম। আর একটা ফ্রেন্ড ছিল, নাম ছিল রকি, সে এখন ইয়াতে আছে, মনে হয় ইউএসএ তেই আছে মেবি। তো ওই ফ্রেন্ড এক তো যাতা, এত হাস্যকর হাস্যকর কথা বলতো, ম্যাডামরা হাসতে হাসতে শেষ হয়ে যেত, ওই ক্লাসের জন্য খুব ওয়েট করতাম। সো এই আঁকতে গেলে এখন ওগুলো মনে পড়ে, এক একজনের যে কি সব স্টাইলের জিনিস আঁকতো, মাছ আঁকতিছে ধর, কেউ একদম তার স্বাস্থ্যই নাই, আর একটা এমন বিশাল স্বাস্থ্য হয়ে গেছে, এইরকম একটা ব্যাপার ছিল। আচ্ছা আমরা আরেকবার একটু জয়েন দিই। ওকে, তাইলে এবারে আমরা এই উচ্চতায় জি এর মানটা নির্ণয় করতে চাচ্ছি, এই উচ্চতায় যদি জি এর মান নির্ণয় করতে চাই, তাহলে আমরা এভাবে করব, দেখ আমরা এটা জানি, এইখানে যেটা সেটাকে আমরা জি বলছি, আর এইখানে যে জি হবে সেটাকে আমরা জি এইচ দিয়ে দেখাইছি, ওকে। এই দুই জায়গায় আমি, এইখানে যে জি সেটাকে আমি জি এইচ দিয়ে দেখাইছি, আর এইখানে যে জি সেটাকে আমি জি দিয়ে দেখাচ্ছি। তো আমরা এই জিটা অলরেডি জেনে আসছি, এই জিটা কেমনে বের করতে হয়, এই জিটা ইকুয়ালস টু ছিল জি এম বাই আর স্কোয়ার, এটা কিন্তু আমরা জেনে আসছি। এইখানকার জিটা হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, সো এটাকে তোরা লিখতে পারিস ভূপৃষ্ঠে জি। আর এইচ উচ্চতায় যে জি, সেটাকে যদি আমি বের করি সেটা আসবে, তোরা বলতো কত হবে, জি এম, নিচে কত হবে, এবার আর প্লাস এইচ হোল স্কোয়ার, এই যে এই দূরত্বটা এবার এই পুরাটা, ওকে। যখন ভূমিতে ছিল তখন শুধু আর নিছিলাম, এবার এই যে দুইটার মধ্যবর্তী দূরত্ব আর প্লাস এইচ হোল স্কোয়ার। সাদিয়া নেক্সট ক্লাস থেকে কোচিং এ চলে আয়। আচ্ছা এখন তাইলে আমরা বের করতে যাচ্ছি জিএইচটা, কেউ চাইলে এই সূত্র ইউজ করেই বের করতে পারবে, তবে আমরা আর একটা শর্ট সূত্র বের করতে পারি, সেটা কিরকম করে, এইটাকে এটা দিয়ে ভাগ দিই, এই যে এটা ধর 2 নাম্বার দিলাম, এটা 1 নাম্বার দিলাম, 2/1 করি, 2/1, এটা করলে যেটা আসতেছে দেখ, এরকম আসতেছে, জিএইচ ডিভাইডেড বাই জি ইকুয়ালস টু, জিএইচ ডিভাইডেড বাই জি ইকুয়ালস টু আসতেছে হচ্ছে আর আর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আর প্লাস এইচ স্কোয়ার, কাটাকাটি করলে এরকমই আসবে। দেখ এইটুকু বুঝিস কিনা সবাই। এই যে নোটের মধ্যে একটু ভুল লিখছে ও, আচ্ছা না ভুল লেখে নাই, ঠিক আছে। আচ্ছা এইটা লেখা যায়, এখন আমরা এইটাকে আরেকটু ঢং করে লিখতে পারি, সেটা হচ্ছে, একটু খেয়াল করিস, আমরা উপরে 1 এই আর স্কোয়ার দিয়ে উপরে নিচে ভাগ দিচ্ছি, হ্যাঁ,
উপরে আর স্কোয়ার 1 হয়ে গেছে, আর নিচে হচ্ছে আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর স্কোয়ার, মানে এইটা এরকম করলাম আর প্লাস এইচ হোল স্কোয়ার, উপরে আর নিচে আর স্কোয়ার দিয়ে ভাগ দিছি। তো তাতে আমাদের সূত্রটা এরকম দাঁড়াচ্ছে, দেখ 1 বাই এই আর, এই যে এটাকে আবার এভাবে লিখতে পারি, মানে আর কি 1 বাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর হোল স্কোয়ার, এটা এমনি বোঝা যায়, মানে আর কি পুরাটা হোল ব্র্যাকেটে নিয়ে নিলাম। তারপরে এখন এই 1 বাই আর আর কাটাকাটি গেলে 1 হয়, আর নিচে আসে হচ্ছে এইচ বাই আর হোল স্কোয়ার। আমরা চাইলে যে কোনো সূত্র ইউজ করতে পারবো, আমরা চাইলে এইটাও ইউজ করতে পারবো অঙ্ক করার সময়, আবার এটাও ইউজ করতে পারবো। এটা ইউজ করলে একটু বেশি মান বসান লাগতেছে, দেখে যে জি এম এগুলা বসান লাগতেছে, এখানে শুধু 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার এটা বসা হচ্ছে 1 বাই। দ্বারা একটু একটু ভুল করে ফেলছি, ওয়েট 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 ওয়েট, এই যে এইখানে তো জি এইচ জি এই সাইডে ছিল, হ্যাঁ, এখন জিটা ওইদিকে গুণ হয়ে যাবে, ওইদিকে জি, এই যে জি এইচ এর নিচে জি ছিল, সো আমি যখন এখানে জি, আচ্ছা আগের লাইনটা লিখলে বুঝতে পারবি, আগে এইখানেও ছিল জি এইচ বাই জি, তাহলে লাস্টের লাইনে এখানে জি চলে আসবে, জি কে উপরে দিয়ে দিতে পারি, ওকে, জিটা উপরে থাকবে। আচ্ছা, তাইলে এখন আমাকে একটু এই সমীকরণটা দেখে বলবি এই জি বড় না জি এইচ বড়, কোনটার মান বড়? আমরা এটাকে কিভাবে বের করতে পারি? এইটা দেখেও আমরা বের করতে পারি, এইটা দেখেও বের করতে পারি, বা এইটা দেখেও বের করতে পারি, ইচ্ছা এটা দেখেও বের করতে পারি, সরি এইটা একটু ঝামেলা হবে, আমরা আচ্ছা এইটা দিয়ে বের করি, সমস্যা নেই। দেখ কোনটা বড় আমরা কিভাবে বুঝি, আমরা একটা ভগ্নাংশ ধর এরকম লিখলাম এ বাই বি ইকুয়ালস টু ধর 3/2, কোনটা বড় হবে এখানে, এ না বি? এ বড় হবে, তাই না? আচ্ছা কিভাবে বুঝি, দেখ এই যে, ওকে তাহলে দেখ কি অবস্থা দাঁড়াচ্ছে, যেহেতু এইখানে এই জি এইচ বাই জি এই এক, এই এককে ভাগ দিছি একটা মান দিয়ে, ওকে একটা মান দিয়ে ভাগ দিছি এককে, এই যে আমি জিটাকে এটা নিচে রাখতেছি, ওই যে ওটার সাথে তুলনা করব, জি এইচ বাই জি, এই উপরেরটা এ নিচেরটা বি, এখন এই মানটা একের চেয়ে বড় না ছোট হবে, কি মনে হয়? এই মানটা একের চেয়ে বড় না ছোট হবে? আমরা একটু হিসাব করি, উপরে আছে 1 আর নিচে আছে 1 প্লাস সামথিং, মানে ধর এই জিনিসটাকে 1 ধরলাম আমরা, ওকে, তাইলে 1 বাই পুরোটা আসতেছে এখানে 2 স্কোয়ার, মানে হচ্ছে 1/4 আসতেছে, তার মানে এইখানে যে মানই বসাই না কেন সবসময় এই পুরাটা 1 এর চেয়ে ছোট আসতেছে না? এটা কি বুঝছিস? না বুঝলে আমি আবার বলতেছি, উপরে আছে 1, সো উপরে 1 থাকলো, নিচে আছে 1 প্লাস সামথিং, সো এই সামথিংটা, এই যে এই আর তো পৃথিবীর ব্যাসার্ধ, মানে বিশাল বড় একটা মান, আর এইচ হচ্ছে ছোট একটা মান মানে উচ্চতা, সো এখানে 1 প্লাস, এখানে ছোট কোনো মান আসবে, ধর আমরা এরকম কিছু ধরলাম যে এটা 0.5 বা 0.4 এরকম কিছু, তার মানে নিচে আসতেছে 1 প্লাস সামথিং, সো সহজ করার জন্য এটাকে আমি 1 ধরলাম, ধর 1 ধরলাম কথার কথা, তাহলে এই জিনিসটা কত হয়ে যাচ্ছে, 1/2 স্কোয়ার মানে 1/4 হয়ে যাচ্ছে না? তার মানে একের থেকে ছোট আসতেছে, সহজ কথায় আমি এখানে যে মানই বসাই না কেন এটা সবসময় একের থেকে ছোট আসবে, তাহলে তোরা এই কথাটা লিখতে পারিস এখন, যে এখানে ছিল আর প্লাস, সরি 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার, আমরা এই কথাটা লিখবো, যেহেতু এটা দিয়ে শেষ করতেছি, দাঁড়া বিরক্ত হইস না, যেহেতু 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার, বা এই পুরোটা লিখতেছি 1/1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার, যেহেতু এটা লেস দেন 1, যেহেতু এটা লেস দেন 1, সুতরাং জি এইচ ইজ লেস দেন জি, তার মানে আমরা ভূমি থেকে যতই উপরের দিকে উঠবো আস্তে আস্তে জি এর মান কমতে থাকবে। এই হামিম, ওরা 3 জন আছে এখানে,
না, ছেলেরা আজকে আসে নাই, নাফিন বললো নেক্সট দিন আসবে। আচ্ছা আসিস। আর কোনো কারণে যদি ঝড় বৃষ্টি হয়, তোরা আগের থেকে বলবি যে ভাই, মানে আমারও তখন ইন্টেনশন থাকবে ঝড় বৃষ্টি হলে আমি না আসার চেষ্টা করব। সো তোরা আবার যদি কেউ চলেই আসিস আগে আমাকে জানাবি যে ভাই আমি আসবো। ঝড় বৃষ্টি হলে না বের হয় বেটার, যদি আমরা আগেই টের পাই যে ঝড় বৃষ্টি আসতে পারে, তাহলে বাসায় থাকবো। আর আর তোরা আসলে আমি আসবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে এটা দাঁড়াচ্ছে যে আমরা যতই ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠবো জি এর মান আস্তে আস্তে কমতে থাকবে, এই জন্যই চাঁদে গেলে আমরা হালকা বোধ করতেছি, বা উপরের দিকে গেলে হালকা বোধ করতেছি। আচ্ছা, আজকে কি এই পর্যন্ত রাখবো নাকি আরো পড়াবো? যদি বলিস আরো পড়াবো, সমস্যা নেই। আর একটু পড়াবো? ওকে ঠিক আছে, আর একটু পড়াচ্ছি। ওকে, তাহলে এবার আয়, আমরা যদি নিচের দিকে যাই তাহলে কি অবস্থা হবে? যদিও এখানে নিচের দিকেরটা তোদের বইয়ে নাই, তবু আমি একটু ছোট্ট করে লিখে দিই যে নিচের দিকে গেলে কি অবস্থা হবে, তোরা পারবি, কঠিন কিছু না। যেহেতু উপরের দিকে আসে, নিচের দিকেও আমাদের দিতে পারে, যে আমরা যদি এখন ভিতরে যাই, আই মিন খনিতে গেলাম, ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে নামতেছি কেন্দ্রের দিকে। সো এইচ উচ্চতায় ছিল, এবার লিখতেছি এইচ, এইচ না লিখে ডি লিখলাম। হ্যাঁ, ডি দিয়ে আমরা বোঝাচ্ছি ডেপথ, ডি গভীরতায়, এটা হচ্ছে 3 নাম্বার। ডি সবগুলা কিন্তু আমরা ভূপৃষ্ঠ থেকে মাপতেছি। জিডি, আগের বার ছিল জি এইচ, এবার হচ্ছে জিডি। তার মানে এবার আমরা ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে যাব। এটার জন্য খালি সূত্র লিখে দিব, প্রুফ করাবো না। ওকে, মাথা গরম করব না তোদের। যদি এরকম হয়, তোদের মাথা গরম হয় না শিওর? ওকে, না অনেক কিছু পড়াই ফেলি তো আমি। আচ্ছা, আর যদি তোরা ধৈর্য রাখতে পারিস আমার কোনো সমস্যা নাই। আসলে তোরা সামনে নাই তো অনেকে, এই জন্য আমি বুঝতে পারি না। তুই তো আসিস 8 ঘন্টা পরে। ওকে, মানে নর্মালি আমি সবসময় পড়ার মধ্যে বেশি গল্প করি, কম পড়াই, এই কাজটা আমি সবসময় করি, কিন্তু এখন অনলাইনে নেওয়ার সময় আমার 1 ঘন্টা ধরেই বলতে হয়। এই জন্য মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাই, পোলাপান কি আসলে ঠিকঠাক নিতে পারতেছে কিনা। তো এইবার এই যে এই ধর এই যে ডি, নিচে নেমে আসলাম, এই বিন্দুতে জিডি সেটা কত হবে সেটা যদি আমি বের করি, সূত্রটা এরকম হবে, সরাসরি লিখে দিচ্ছি। এটা আসবে অন মাইনাস এইচ, সরি এইচ না ডি, অন মাইনাস ডি বাই আর ইন্টু জি। ওকে, মানে এই জি হচ্ছে যে ভূপৃষ্ঠে কত ত্বরণ, ডি হচ্ছে কতখানি নিচে নেমে আসছি, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাইলে এইবার তোরা বল, মানে এইখানে এরকম হবে জিডি বাই জি ইকুয়ালস টু 1 - ডি বাই আর। এখন বল, এই অনুপাতটা একের চেয়ে বড় না ছোট? একের থেকে ছোট, কারণ এক থেকে একটা কিছু বিয়োগ দিয়ে দিচ্ছি, তাই না? এটা একের থেকে ছোট, তাহলে এখানেও লিখবো যেহেতু 1 - ডি বাই আর ইজ লেস দেন 1, সুতরাং জিডি ইজ লেস দেন জি। তার মানে আমরা যদি নিচের দিকেও যাই, সেই ক্ষেত্রেও জি এর মান কমতে থাকবে। পৃথিবীর কেন্দ্রের দিকে গেলেও জি এর মান কমতে থাকবে। তার মানে জি এর মান সবচেয়ে বেশি হবে কোন জায়গাটায়? পৃথিবী পৃষ্ঠেই। উপরের দিকে গেলেও কমতে থাকবে, নিচের দিকে নামলেও কমতে থাকবে। আচ্ছা, যারা মাঝখানে ওই যে নেট কানেকশনটা চলে গেছিল তাদের জন্য একটু বলি, এই যে এটা কিভাবে বলতেছি, এই যে আমি এখানে দুইটা কথা লিখছি, এ বাই বি, এটার অনুপাত যদি একের থেকে বড় হয়, ওকে, তাহলে এই যে আর গুণ করে আমরা লিখতে পারি এ গ্রেটার দেন বি। যদি এ বাই বি একের থেকে ছোট হয় অনুপাতটার মান, তাহলে এই যে আর গুণ করে লিখতে পারি এ লেস দেন বি। ওই ব্যাপারটা এখানে খাটাইছি। আচ্ছা, এইবার তাহলে একটা মজার জিনিস আমরা জেনে যাই, আমি যদি পৃথিবীর কেন্দ্রে চলে যাই তখন জি এর মান কত হবে? আমি এখান থেকে নামতে নামতে পৃথিবীর কেন্দ্রে চলে আসলাম, কারণ আমরা শুনছিলাম যে কেন্দ্রই টানতিছে। কত আসে দেখি, আমরা একটু হিসাব করি। তো এইটা খ নাম্বারের জন্য আসতে পারে, লাইক পৃথিবীর কেন্দ্রে জি এর মান, আমরা এই সূত্র দিয়ে সেটাকে প্রুফ করব। পৃথিবীর কেন্দ্রে জি, পৃথিবীর, আচ্ছা এইখানে লিখি মনে হয় দেখতে প্রবলেম হচ্ছে। পৃথিবীর, দেখতে প্রবলেম হলে বলিস, পৃথিবীর কেন্দ্রে
জি। ওকে, এটা কত সেটা দেখতে চাচ্ছি আমরা। আমাদের সূত্র এইটাই। তো আমরা এবার কতখানি নিচে নামবো একটু দেখতো, ডি এর মানটা কত হবে? এই ডিটা এখন একবারে আর পর্যন্ত হবে না, এই ডি ইকুয়ালস টু আর হবে না, এবার নেমে আসতেছি, ওই নেমে আসা দূরত্বটাকে আমরা ডি বলছিলাম, তাহলে কতখানি নামতে হবে? আর এর সমান দূরত্ব নেমে আসতে হবে, তাই না? ফাহমিদা কি বুঝছিস? কারণ এই যে কেন্দ্রে যাইতে চাই। আচ্ছা, ওর কোশ্চেন হচ্ছে ভাইয়া পৃথিবী তো পুরাটা গোল না, এক এক জায়গায় এক এক রকম। ওই এক এক জায়গায় এক এক রকম, সেটাও যদি চিন্তা করি ওই জায়গার আর এর সমান তো, কথা বুঝছিস? মানে এই আরটা এখন সব ওর কথা হচ্ছে ভাই সব জায়গায় তো আর সমান না, কিন্তু এইখানে যে বলে টানতিছে টানতিছে তো ওই কেন্দ্রই, এইখানে যে বল টানতিছে টানতিছে ওই কেন্দ্রই। সো আমি যখন কেন্দ্র পর্যন্ত যাচ্ছি ওইখানকার আরের সমানই তো যাচ্ছি, আর এই আরটা কিন্তু ওইখানকার আরের পরিচয়টাই ছিল, কথা বুঝছিস কি? ওকে, তা আমরা যখন যত হিসাব করবো সবসময় পৃথিবীটাকে এরকমই চিন্তা করে নিব, একদম সুষম গোলক, এভাবে চিন্তা করে আমরা ক্যালকুলেশন করব, কারণ ওই যে আমরা তো জি এর মানে একটা নির্দিষ্ট ধরে নিছি। সো আমরা পৃথিবীকে সুষম গোলক চিন্তা করলে সমস্যা নাই আমাদের হিসাবের সুবিধার জন্য। তার মানে আমরা আর এই কোশ্চেনটার জন্য থ্যাঙ্কস। আর দূরত্ব নেমে যাইতে হচ্ছে আমাদের, তাহলে আর দূরত্ব নেমে যাইতে হচ্ছে, এইখানে আমি বসাই দিই, তাহলে দেখ এই ডি এর জায়গায় আর বসাই দিলাম। ওকে, তার মানে যখন পৃথিবীর কেন্দ্রে চলে যাচ্ছি তখন ডি এর জায়গায় আর আসতে দেখ তো কত আসবে, 1 মাইনাস 1, 0 হয়ে যাবে না? এই 0 পৃথিবীর কেন্দ্রে, তার মানে এই যে আমি এটাকে আর দিয়ে দেখাইলাম, পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0। ওকে, এই ব্যাপারটা আমাদের জানা থাকা লাগবে। তার মানে ওইখানে পৌঁছাইলে আমি আমার কোনো ভর ফিল করব না, আমাকে পুরো হালকা লাগবে। এবং আরো একটা মজার ব্যাপার, আমরা যদি পৃথিবীটাকে কাটি, এটা জাস্ট জানার জন্য বলতেছি, আমরা যদি পৃথিবীটাকে এরকম করে কেটে ফেলতে পারতাম, যদি এরকম সম্ভব হইতো যে পৃথিবীর এক পাশ দিয়ে ছিদ্র করছি, ধর আমি এই দিক থেকে আমেরিকায় যাব, সুড়ঙ্গ খুঁড়ছি একদম এইখান থেকে আমেরিকায় যাব। ওকে, তো এই সুড়ঙ্গ খুঁড়ে খুঁড়ে আমি কি আসলেই যাইতে পারবো নাকি একটু দেখি। আমরা তো অলরেডি ওই যে জড়তা ব্যাপারটা পড়ে ফেলছি, তাই না? আচ্ছা দেখ, আমি এইখান দিয়ে চু করে নেমে আসতেছি। ওকে, এখন কথা হচ্ছে যত কেন্দ্রের দিকে যাচ্ছি পৃথিবী আমাকে টানতিছে, এখানে আসার পরে কি অবস্থা হবে? আমাকে আরো টানতিছে না, তাই না? আমার উপরে কোনো বল নাই, আমি চু করে আরেকটু নিচে নেমে যাব, এই পর্যন্ত যাব, আরো যাইতে থাকবো। কিন্তু এইখানে গেলে আবার কি হবে? পৃথিবী ওর কেন্দ্রের দিকে টানে না, ও আর আমাকে আমেরিকায় যেতে দিবে না, আবার এইদিকে টানবে, আবার আমি ওইদিকে যাব, আবার এইদিকে আসবো, মানে আমি খালি এখান থেকে এইখানে নাচানাচি করতে থাকবো, আমি এই জায়গাটার মধ্যে নাচানাচি করতে থাকবো, আমার আর ওই ইউএসএ ওইখানে যে একবার উকি দিয়ে আবার বাংলাদেশে উকি দিব। ওকে, এইরকম অবস্থা হবে। ওকে, যা হোক, আর একটা গল্প মনে করে বলবো নাকি? ওই তো ওই যে আহ, একটা গেম ছিল ওই যে ছোটবেলায় যখন নোকিয়া আহ, ওই বাটন মোবাইল গুলো, ওরকম একটা গেম ছিল, ওই খরগোশ গর্ত থেকে বের হইতো, শুট করে গুলি করতে হইতো। আমারও ওরকম অবস্থা হবে, ওই দিক দিয়ে একবার বেরোবো, এই দিক দিয়ে একবার বেরোবো। ওকে, তো আমার আরেকটা গল্প মনে পড়ছে, সেটা হচ্ছে আমার মামাতো ভাই। ওকে, তো ওই ভাইয়া হচ্ছে ছোটবেলায় তার এক ভাইয়ের সাথে, ওনার নাম হচ্ছে নুরুস বা এরকম টাইপের কিছু আর কি, মানে আর কি নূর সাথে কিছু ছিল, ছোট করে নুরুস ভাই বলে ডাকতো, এরকম করে ডাকতো। ওকে, তো মানে পুরো নামটা ওরকম কিছু, নূরের পরে আরো কিছু ছিল, ছোট করে নুরুস ডাকতো। তো এখন ওই ভাইয়ের সাথে সে তো পিচ্ছি তখন, মানে পুকুরে কাছে গেছে, তো এইদিকে ভাই গোসল করছে পুকুরে, আমার ওই কাজিন পাড়েই ছিল, গোসল করে কাপড় ধুচ্ছে পুকুরের ঘাটেই। সো ও এ কোন ফাঁকে নামছে পুকুরে, প্রথমে তো মজা লাগছে পানি, এই কিছু দূর যাওয়ার পরে আর তার মানে আর কি আহ, মাটি পাচ্ছে না। তো এখন যে অবস্থাটা হয়েছে, সে বারবার নিচে নেমে যাচ্ছে, পায়ে মাটি ঠেকা মাত্র এরকম লাফ দিচ্ছে, আবার উপরে উঠতেছে, আবার নিচে চলে যাচ্ছে। ওকে, তো সে একবার করে উঠতেছে, উঠে বলে নুরুস ভাই, আবার নিচে চলে যায়, মানে ওই ভাই ডাক শোনে কিন্তু কোথায়ও পাচ্ছে না। ওকে, এরকম অনেকক্ষণ ধরে নুরুস ভাই করে অনেক দূর চলে গেছে। তো অনেকক্ষণ পরে আরেকজন লোক খেয়াল করে দৌড়ে এসে এরে তুলছে আর কি। তো ওই গল্পটা ওই দিন যদি না দেখা হইতো, তাইলে হয়তো ওই দিন এরকম বেশ বড় রকমের বিপদ হয়ে যাইতো। এরকম আমার সাথে একটা কাহিনী আছে। আমরা ছোটবেলায় যে বাসাটায় থাকতাম শেরপুরে আর কি, অনেক জায়গায় আমাদের ঘোরা হয়েছে আর কি, আব্বা যেহেতু ইয়া ছিল,
মানে আর কি আব্বার বিভিন্ন জায়গায় ট্রান্সফার হইতে হইতো। তো আমি, আমার বোন, যেটা আমার পিঠাপিঠি বোন, ফেসবুকে অনেক ছবি পাবি, এইটা, আর হচ্ছে আমার ছোট ভাই। তো বাসার সামনেই পুকুর, কিন্তু পুকুরে আম্মা ভুলেও নামতে দিবে না। এই আম্মার অতিরিক্ত মাতৃ স্নেহের কারণে সাঁতার শেখা হয় নাই। মানে আব্বা যা নামাইতো উনি আবার টাইনে ছেঁচড়ে উঠাই নিয়ে আসতো, এরকম একটা। ওকে, তো এখন তো সবসময় সুযোগ খুঁজতাম পুকুরে নামবো। তো এখন একদিন আমি আর আমার ওই বোনটা, নাম হচ্ছে নাসরিন, আর ওই ছোট ভাই মোনায়েম, ও অনেক ছোট তখন। তো যে কোনো মানে আর কি কুকর্ম দুইজন মিলে করতাম, আর দোষ দিতাম ওই ছোট ভাইয়ের সবসময়, কারণ ওর তো কিছু হবে না। তো কি করছি, আমাদেরকে পাঠানো হয়েছে দোকান থেকে পেঁয়াজ নিয়ে আসতে। তো আমরা তিনজনই বের হয়েছি, আমি, নাসরিন আর মোনায়েম। তো মোনায়েম ছোটই একদম। তো পুকুরে নামবো দুইজনে ঠিক করছি। তো কিভাবে নামা যায়, তা আমি আমার স্যান্ডেলটা নিয়ে পুকুরে ঢেল দিছি। তো বানাইছি যে মোনায়েমকে বলবো যে মোনায়েম ঢেল দিছে পুকুরে। তো এখন ওই মজা, স্যান্ডেল নামতে গেছি, এখন আমি তো এটা তো মাথায় আসে নাই যে মাটি তো কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। এখন কিছু দূর গিয়ে দেখি আমি অটোমেটিক ইয়া হয়ে যাচ্ছি, মানে দাঁড়ায় থাকতে পারতেছি না, আমি অটোমেটিক হাত পা নিচে চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো এরকম ভালো কাহিনী হয়েছে। এই কাহিনী দূর থেকে আমাদের বাসায় যে কাজার মেয়েটা ছিল, ও দেখছে, দৌড়ায় এসে তুলছে দুইজনকেই, আমি আর নাসরিন যেছে। পরে আম্মা তো দিল পিঠে কয়েকটা। তো যা হোক, তারপরে ওই মোনায়েমের দোষ টোষ দিয়ে এরকম, তো এরকম চলতোই সব সময়। তো আমারও এই অবস্থা হবে যদি এই পৃথিবী ঘুরে আমি ইউএসএ যাইতে চাই। ওকে, আজকে এইটুক থাকুক। আমি তোদের আজকে ওই দরকার হলে ওই নোটটা যেটা কপি আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। তো ইয়ে সাদিয়া, নেক্সট দিন ক্লাসে চলে আসিস, তোরাও তাড়াতাড়ি চলে আয়, একটু গল্প সল্প করা যাবে, ভাল লাগে না এমনি পড়াইতে। আল্লাহ হাফেজ।